নমস্কার, সুপ্রভাত। রবিবারের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন অনুষ্ঠান নিরাময়। নিরাময়ে আমাদের সাথে প্রত্যেক রবিবার উপস্থিত থাকবেন কলকাতার প্রথিতযশা ডাক্তারদের মধ্যে অন্যতম সেরা ডাক্তার অরিন্দম বিশ্বাস। তিনি কারুর কাছে ঈশ্বর প্রেরিত দূত, কারুর কাছে বন্ধু, কারুর কাছে আবার তিনি বাংলাবাদী আন্দোলনের একটা মুখ্য চরিত্র। তিনি যেমন বাংলাবাদী অ্যাক্টিভিস্ট, জাতীয়তাবাদী, বাংলা নিয়ে তার কাজকর্ম বিশাল, সেটা নিয়ে না হয় আলোচনা করব। অরিন্দম দার সাথে আমরা কথা বলবো আপনাদেরই পাঠানো প্রশ্ন নিয়ে। আমাদের কাছে আমরা যখন বিজ্ঞাপনটা দেখাই অরিন্দম দা আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। অরিন্দম দা, আমরা যখন এই নিরাময়ের বিজ্ঞাপনটা শুরু করি 4 দিন আগে, আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন চেয়েছিলাম যে আপনারা প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে, আমরা সেই প্রশ্ন অরিন্দম বিশ্বাসের কাছে রাখবো, উনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। অরিন্দম দা, আপনাকে বলি, আমাদের কাছে 246টা প্রশ্ন এসছে, কিন্তু 246টা প্রশ্ন তো রাখা সম্ভব নয়। মোটামুটি সব প্রশ্নের ধরন ধারণগুলো এক, তা আমরা সেখান থেকে 8খানা প্রশ্ন বেছেছি আপনাকে করব বলে। এবং প্রত্যেকটা প্রশ্ন প্রায় যেহেতু ধরন এক, তাই যারা প্রশ্ন করেছেন তাদের সবার নাম হয়তো আমি উল্লেখ করব না, প্রশ্নটা আপনার সামনে রাখবো। দাদা, সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকে প্রথম প্রশ্ন প্রবীর সরকার করেছেন নবদ্বীপ থেকে। তিনি বলছেন, আমার বাড়ি নবদ্বীপের পাশের গ্রামে, বয়স 58, 2 চোখ অপারেশন করা হয়েছে, আর অন্য কোনো অসুবিধে খুব একটা হয় না। খাবার বলতে দিনে 100-2 গ্রাম আটা, 100 গ্রাম চালের ভাত, 2-4 পিস সেদ্ধ করা আলু, এছাড়া শর্করা জাতীয় খাবার কিছুই খাই না। ঔষধ সারাদিনে মেটফরমিন 3 বেলা 2000 mg, ভোগবিলাস টাইপের 300 mg, আমি জানি না এটা ভোগলিবাস টাইপের 300 mg একবার। তিনি বলছেন যে তিনি খুব বেশি হলে 20 গ্রাম ফল, তার মধ্যে শসা, আপেল, কদাচিৎ আম, কাঁঠাল, এসব বাদ দিয়ে কিভাবে সুস্থ থাকতে হবে? প্রথমেই বলি প্রবীরবাবুকে ধন্যবাদ। প্রবীরবাবুর একটাই প্রশ্ন যদি খুব ভালো রাখতেন, যে ওনার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, অর্থাৎ 3 মাসে ওনার ডায়াবেটিকের অবস্থাটা কিরকম, সুগার কন্ট্রোলটা কিরকম, ওটা যদি 6.5 থেকে 7 থাকে তাহলে খুবই ভালো। আর চোখের অপারেশনটা সম্ভবত ডায়াবেটিসের জন্য, ক্যাটারাক্ট হয়েছিল, ক্যাটারাক্টের জন্য অপারেশন হয়েছে। তো উনি সুস্থ যেভাবে আছেন, এই এই প্যারামিটারগুলো যদি আমরা পেতাম তাহলে আমার মনে হয় আরো খুব সুন্দর করে বোঝানো যেত। কিন্তু প্রবীরবাবু এরকম মোটামুটি ভালোই খাচ্ছেন, এবং একটা বিষয় আছে, ভোগলিবোস নিচ্ছেন উনি। ভোগলিবোসটা চিবিয়ে খেতে হয়, এবং ওটা 300 হবে না, ওটা 0.3 হবে, হয়তো উনি লিখতে ভুল করেছেন। কিন্তু একটা জিনিস, উনি মেটফরমিনটা প্রায় 2 গ্রাম খাচ্ছেন। উনি যেন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ফাস্টিং, গ্লাইকোসাইলেটেড আর ক্রিয়েটিনাইন, কারণ মেটফরমিনকে ডায়াবেটিস যেরকম কিডনিটা ড্যামেজ করে, মেটফরমিনটাও একটা ওষুধ, খুবই ভালো ওষুধ, কিন্তু কিডনিটার ওপর কিন্তু একটা প্রভাব ফেলতে পারে। তো কিন্তু খুবই ভালো ওষুধ, আবার বলছি, কিন্তু এখানে দর্শকরা যেন কোনো ভুল না বোঝেন। ওষুধটা যথেষ্ট ভালো, যথেষ্ট কার্যকরী, কিন্তু প্রত্যেক ওষুধের একটা তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সেখানে 3 মাস অন্তর অন্তর যেন ক্রিয়েটিনিনটা দেখে নেন, ফাস্টিংটা দেখে নেন, গ্লাইকোসাইলেটটা দেখে নেন। আর প্রত্যেক বছর প্রবীরবাবুকে আমি অনুরোধ করব একবার চোখের ডাক্তারকে দেখাতে। ক্যাটারাক্টটা হচ্ছে লেন্সের বিষয়, তার পেছনে একটা রেটিনা বলে জিনিস আছে, ডায়াবেটিসের রেটিনাটা কিন্তু খারাপ হয়। তো সেই রেটিনার চেকটা যেন প্রত্যেক বছর করে নেয়, কারণ যদি খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে ধরা পড়ে, খুব ভালো চিকিৎসা আজকাল আছে, সেই চিকিৎসা করলে কিন্তু চোখটা নষ্ট হয় না। তো সেই জায়গায় আমি বলবো প্রবীরবাবু ভালোই আছেন, ওষুধগুলো চলুক। অসুবিধা থাকলে আপনি তো আছেন, আপনার কাছে আবার জানানো হবে। কিন্তু ফাস্টিং, গ্লাইকোসাইলেটেড ক্রিয়েটিনিনটা নিয়ে আমরা হয়তো আরো কয়েকদিন বা কয়েক সপ্তাহ বাদে একটা অনুষ্ঠানে আবার আসবো, তখন প্রবীরবাবু জানাবেন। এইটুকুই বলবো, যা আছে আপনি চলাতে থাকুন। বেশ। আমাদের কাছে তানভীর আহমেদ বলে একজন প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে, যে সুগার লেভেল ডাক্তাররা বলেন 90 থেকে 120 হওয়া উচিত। তিনি বলছেন যে তিনি বহুদিন বিদেশে কাটিয়েছেন, আমেরিকায় কাটিয়েছেন, সেখানে সুগার লেভেল 180 হলে তবে তাকে সুগার ধরা হয়। আমাদের দেশে 90কে সুগার ধরা হচ্ছে কেন? না, এই জিনিসটা নয়, এটা ডাক্তারদের কথাটা উনি হয়তো বুঝতে পারেননি। ডায়াবেটিসের
সারা বিশ্বে কিন্তু গাইডলাইন একদম স্পষ্ট, এবং সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কিন্তু এই ডায়াবেটিসের সংজ্ঞাটা দিয়েছেন। ফাস্টিং ব্লাড সুগার যদি 126-এর ওপর থাকে, 126 বা তার ওপর থাকে, পিপি ব্লাড সুগার 200-র ওপর থাকে, আর গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কিছু ক্ষেত্রে কেউ বলছে 6.5-এর ওপর থাকলে তখন ডায়াবেটিস হিসেবে ধরা হয়। এবার 100 থেকে 126-এর মধ্যে আমরা এটাকে প্রি ডায়াবেটিক স্টেট বলি। আর যেটা উনি বলতে চাইছেন সেটা হচ্ছে যখন চিকিৎসা হয় তখন যেন ফাস্টিংটা 90 থেকে 110 বা 100-র মধ্যে রাখলেই ভালো, 120 অব্দি অ্যাকসেপ্টেবল লিমিট, সেটা হচ্ছে চিকিৎসা শুরু হওয়ার পর। সুতরাং 180 যেটা বলছেন সেটা নিয়ে কিন্তু একটু কনফিউশন থাকছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার করে কিন্তু গাইডলাইনটা দিয়ে দিয়েছে কাকে ডায়াবেটিস বলা হয়, কাকে প্রি ডায়াবেটিক বলা হয়, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কত হবে সেটাও বলা হয়। 6.5-এর ওপর হলেই যখন আমরা কিন্তু ডায়াবেটিস হিসেবে গণ্য করব। তো সেই জায়গা থেকে এই এই সংজ্ঞাগুলো মানুষ জানলে আমার মনে হয় তাতে সুবিধা হয়, কারণ এটা একদম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তারা দায়িত্ব নিয়ে এই গাইডলাইনগুলো প্রচার করেছে। বেশ। সুদীপ্তা নন্দী তিনি লিখছেন, আমার বয়স 48 বছর, আমার সুগার লেভেল মোটামুটি 180-র কাছাকাছি থাকে। আমি চিরতা ভেজানো জল নিয়মিত খাই, মেথি ভেজানো জল খাই, উচ্ছে রসও খাই। আমি কি ওষুধ নেব? এখন ওষুধ নেওয়ার ব্যাপারে পরিষ্কার কতগুলো গাইডলাইন আছে, সেটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা বারবার জোর দিচ্ছি, 3 মাসের কন্ট্রোলটা কিরম আছে, ফাস্টিংটা কত থাকছে, 180 সেটা ফাস্টিং না ওটা পিপি। যদি পিপিতে 180 থাকে তাহলে উনি কিছুদিন অপেক্ষা করতে পারেন, অসুবিধা নেই। যদি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা বেশি থাকে তাহলে ওষুধ লাগবে। যদি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা 7-এর নিচে রাখতে পারেন তো সেইখানে কিন্তু তবু উনি একবার ওনার খাওয়া দাওয়া, যেটা ডায়েটারি মডিফিকেশন বলি, লাইফস্টাইল মডিফিকেশন বলি, মানে মানে উনি কিছুটা আধ ঘন্টা হাঁটলেন, বা খাবার দাবারে তেল মশলা ভাজা জিনিস এইগুলো সরিয়ে দিলেন, মিষ্টি জিনিস কমিয়ে দিলেন, তাহলে কিন্তু শর্করার মাত্রা তখন দেখা যেতে পারে। কিন্তু যদি গ্লাইকোসাইলেটের বেশি থাকে, 7-এর উপরে থাকে, তাহলে ওনার কিন্তু অতি অবশ্যই ওষুধ নেওয়া উচিত। বেশ। অয়ন ব্যানার্জি তিনি আপনার কাছে দুটো প্রশ্ন রেখেছেন। শর্করা জাতীয় খাবার কম খাওয়া হলেও সুগার কি কমে বা নির্মূল হয়? খাদ্যাভ্যাসের জন্য কি কি করা উচিত? এটা হচ্ছে ওনার প্রথম প্রশ্ন। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমার সুগার লেভেল ওষুধ খেয়ে গ্লিমোসেভা এমভিআই দিনে 2বার সকালে এবং রাতে 170/110-এর ক্ষেত্রে মাঝামাঝি রাক্ষসের মতন খিদে পেয়ে যায়, কিন্তু খাই, খিদে মরে না। দুপুরবেলায় আরেকটি সুগারের ওষুধ খেলে কিছুদিন সেটা থেকে মুক্তি পাই। এরকমটা কেন হয়? দুর্দান্ত প্রশ্ন রেখেছেন, দারুণ প্রশ্ন করেছেন, এটা অস্বীকার করার নেই। এইবার বলি, ডায়াবেটিক পেশেন্টদের না ক্রেভিং বলে, খিদের ইচ্ছেটা বেড়ে যায়, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো ইনসুলিনটা ঠিকমতো গিয়ে সেলের কোষের কাছে গিয়ে কাজ করে না। সেইখানে কি এই খাবারটা যখন ঢোকে ইনসুলিনও ঢুকছে, সুতরাং খাবারটাই ঠিকমতো কিন্তু সেলের ভেতর পৌঁছচ্ছে না, সেলের খিদে মিটছে না, ক্রেভিংটা বাড়ে। ওনাকে একটাই উপায়, উনি কম খান, উনি বারবার খান, তাতে অসুবিধা নেই। যেরকম শশা খেতে পারেন, দরকার পড়লে কিছু বিস্কিট খেতে পারেন যেগুলো মিষ্টি নয়, যেখানে শর্করাটা নেই, চিনি দেওয়া বিস্কিট অনেক আছে, সেগুলো উনি না খেয়ে এমনি বিস্কিট খান, কিছু ফল খান, তাতে কোনো অসুবিধা নেই, ওনার শর্করার মাত্রাটাও ঠিক থাকবে। তার সাথে সাথে উনি দুটো ওষুধ খাচ্ছেন, ওনার কিন্তু ফাস্টিং আর ক্রিয়েটিনিন আর গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু দেখা উচিত। তার সাথে একটা প্রতি বছর বা 6 মাস অন্তর একটা লিপিড প্রোফাইল দেখা উচিত, যে কোলেস্টেরলটা কিরম আছে। এলডিএল যেটা ডেঞ্জারাস কোলেস্টেরল, ওটা কিন্তু 70-এর নিচে রাখতে হবে ডায়াবেটিক পেশেন্ট। আর হচ্ছে প্রেশারটা যেন একেবারে 130/80-র নিচে থাকে, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আরো নামাতে বলে, কন্ট্রোল যেন রাখতে হয়, কারণ কিডনিটার ওপর চাপ পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। তো আরো হলে ভালো, কিন্তু প্রেশারটা যদি ঠিকঠাক থাকে আর গ্লাইকোসাইলেটেডটা যদি 7-এর নিচে থাকে, তাহলে আমি মনে করি অ্যাকসেপ্টেবল লিমিট। এবং ওনার কিন্তু 3 মাস অন্তর অন্তর পরীক্ষা, লিপিড প্রোফাইল সবকটাই যেন উনি করিয়ে আমার মনে হয় উনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে। নিউ টাউন থেকে রিয়াজ আহমেদ তিনি লিখছেন, গরমকাল পড়েছে ডাক্তারবাবু, আম কাঁঠালের দিন। আমার ব্লাড সুগার লেভেল মোটামুটি 180 থেকে 200-র মধ্যে থাকে খালি পেটে। আমি কি আম কাঁঠাল খেতে পারবো?
দেখুন, আমের ব্যাপারে, কাঁঠাল তাও সপ্তাহে 1-2 দিন খান, অসুবিধা নেই। আমের ব্যাপারে একটা, আম খেতে পারেন কিন্তু আমের 2-3টে পিসের বেশি নয়, এবং সেটা সম্ভবত 70 মিলিগ্রাম বলা হয়। সেটা একদম এক্সাক্ট হিসেব অনুযায়ী কিছু ওয়েট হিসেবে সবকিছু একটা গণ্য হয়। 2-3টে পিস খেতে অসুবিধা নেই, কিন্তু ফাস্টিং যদি 180 থেকে 200 থাকে সেটা কিন্তু একটুও ভালো নয়। ফাস্টিং আপনাকে 120-র নিচে রাখুন বা 110-এর নিচে আনতে হবে, সেইটা যেন উনি চেষ্টা করেন। এবং ডাক্তারবাবুর সাথে, চিকিৎসকের সাথে যেন কথা বলে ওষুধগুলো যদি বাড়ানোর দরকার পড়ে তাহলে বাড়ান, কিন্তু খাদ্যের ব্যাপারে ওনাকে নজরদারিটা রাখতেই হবে। তার সাথে আমি সবসময় বলবো, 0.5 ঘন্টা হাঁটুন, মানে মোবাইল ছেড়ে হাঁটুন। কারণ আজকাল আমরা যখনই হাঁটতে যাই মোবাইলে ফোন আসে বা একটা ডিস্ট্রাকশন আসে। মোবাইলটা তো একটা ডিস্ট্রাকশন, এটা তো অস্বীকার অবশ্যই, করার নেই। অবশ্যই, অবশ্যই। মোবাইলটা ছেড়ে হাঁটুন, তাহলে আপনি হাঁটাটা হবে। তা না হলে হাঁটাটা হবে না। 2 পা গিয়ে একটা মোবাইল শুনবেন, আবার 3 পা পিছিয়ে গেলেন। তো ঘটনাটা হচ্ছে এরকমই। তো ওনাকে বলবো কিন্তু আরেকটু নিয়ন্ত্রণ করতে হবে, এবং গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা 7% বা তার নিচের কিন্তু রাখতে হবে। এটা কিন্তু ওনার টার্গেট হওয়া দরকার। অরিন্দমদা, অনেকেই আমরা প্রায় 100-র কাছাকাছি একই প্রশ্ন পেয়েছি, সবার নাম বলছি না, বলছে ভাত বা রুটি কোনটা সুগারের জন্য ভালো? দেখুন, একটা কথা প্রথমে খুব স্পষ্ট একটা বার্তা দিচ্ছি। একটা কথা বলি, গ্যাস্ট্রোনমিক প্রিজন, অর্থাৎ খাদ্যের জেল যেন তৈরি না করি, তাহলে মানুষ কিন্তু লুকিয়ে লুকিয়ে খাবে। আমি এত কন্ট্রোল বাড়িতে করলাম, তারপর মানুষের এই যে ক্রেভিং কথাটা, যেটা একজনের এসছে কথাটা, যে খিদে পাচ্ছে, ইচ্ছেটা বেড়ে যাবে। ভাত রুটি একসাথে খাবেন না। একটা আচ্ছা। প্লেটের মধ্যে যদি রুটি খান 2টো, আর ভাত যদি খান তাহলে 1/4, মানে প্লেটের যদি 4টে অংশে ভাগ করে নেন, একটা 1/4 অংশ যেন ভাত থাকে। তার মানে বুঝতে পারছেন কতটুকু ভাত হওয়া উচিত। হাফ, মানে প্লেটের হাফটা যেন ভেজিটেবলসে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আর বাকি 1/4টা আপনি কিন্তু প্রোটিন ডায়েট নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে ভাত বা রুটি খাওয়ার কোনো সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু সবটাই কিন্তু দুটো পরিমিত খেতে হবে। পরিমিত, এবং দুটো একসাথে না খাওয়াই ভালো, তাহলে কিন্তু কার্বোহাইড্রেটের লেভেলটা অনেক বেড়ে যাবে। তখন আচ্ছা। কিন্তু যে কোনো একটা রুটি অথবা ভাত খান, একবেলা ভাত খান একবেলা রুটি খান, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু রুটি আর ভাত দেখবেন অনেকে খায় একসাথে, এটা অনেকেরই হুম, অভ্যেস আছে। হুম, আমাদের বাঙালিদের মধ্যে কম, কিন্তু যদি একটু বাংলার বাইরে যান, এটা কিন্তু একটা খুব, মানে মানে ডায়েট হিসেবে অ্যাকসেপ্টেড হয়, কেউ রুটি খাচ্ছে হুম, আর ভাত একসাথে খাচ্ছে, হুম, সেটা হুম। যেন না হয়। আচ্ছা, এর 116 জন এই প্রশ্ন করেছিলেন, আমার মনে হয় 116 জনই উত্তরটা পেয়ে গেলেন। আহ, একজন প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে দীপশিখা চক্রবর্তী। তিনি বলছেন, মাটির নিচের শস্য খাওয়া কি সুগারের পক্ষে ক্ষতিকারক? দেখুন, এগুলো এক সময় না বিবরণ করা হতো, সেরকম কিন্তু সেরকম ভয় নেই। আবার বলছি, আপনি আলুটাও খেতে পারবেন, কিন্তু আলুটা আমরা কি করি, মানে ওনাকে এটা উত্তরটা আমি এই কারণে দিচ্ছি, আলুটা আপনি যদি একেবারে বয়েলড আলু খান, মানে জাস্ট বয়েল করে আপনি খেয়ে নিলেন, নুন দেবেন না, কিচ্ছু দেবেন না, তাতে আপনার সুগার বাড়বে না। কিন্তু এই আলুটাই ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছেন, এই আলুটার মধ্যে নুন ঢুকিয়ে দিচ্ছেন, তখন কিন্তু খারাপটা যাচ্ছে, তখনই নেতিবাচক প্রভাবটা পড়ছে। মাটির নিচে এগুলো নিয়ে আমাদের একটা সময় বিবরণ দেওয়া হতো, এখন সেরকম কিছু নেই। খাবারের মধ্যে আপনি মিষ্টিও মাসে 2টো খান না, তাতেও অসুবিধা নেই, কিন্তু তার উপর আপনি কিন্তু যেন হেঁটে ওটাকে মিটিয়ে নেন। মানে ক্যালোরি যা আপনি নিলেন, আপনি যদি ক্যালোরিটা বার করে দিতে পারবেন হেঁটে কাজ করে, তাহলে কিন্তু আপনার শর্করার মাত্রাটা কিন্তু খুব খারাপ জায়গায় যাবে না, ঠিকই থাকবে। সুতরাং সেখানে, কারণ আমি যদি মিষ্টি একেবারে বাড়িতে স্ট্রিক্টলি বন্ধ করে দিলাম, তারপরে আমি জানি মিষ্টির দোকান থেকে তিনি গিয়ে ঢুকবেন, লুকিয়ে ডায়াবেটিক সন্দেশ বলে একটা সন্দেশ এখন হচ্ছে, আপনি ডায়াবেটিক সন্দেশ খাবো দেখবেন খেয়ে যাচ্ছে। আবার এরকমও অনেক সময় দেখা যায় যে ক্রেডিটে মিষ্টির দোকানে থাকছে, ক্রেডিট থাকছে, পরে পরিবারকে মেটাতে হচ্ছে সেটা। তো সেটা যেন না হয়। তো ঘটনাচক্রে হচ্ছে, আমি যদি ঠিকমতো ওই মাটির নিচে ব্যাপারগুলো আস্তে আস্তে কনসেপ্টটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে যাবে। যেরকম একটা, এখানে একটা ছোট্ট কথা বলে দেবো, খুব বলুন। দরকারি কথা, কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য দেখবেন টমেটো খেতে পারবে না, এই শাক খেতে পারবে না, একদম বাজে হুম, কথা। হুম, হুম। রয়্যাল আচ্ছা। রয়্যাল কলেজের পুরো গাইডলাইন্স কিন্তু বলে দিয়েছে ইউরিক অ্যাসিডের জন্য কি কি বন্ধ। বন্ধ হচ্ছে মাংস, মাটন, বন্ধ হচ্ছে চিংড়ি মাছ, আর বন্ধ হচ্ছে আপনার সি ফুড আইটেমস, অর্থাৎ কাঁকড়া হতে পারে, সমুদ্রে যেসব থাকে সেইগুলো বন্ধ করে দিন, শেলফিশ বন্ধ করে দিন। কিন্তু ভেজিটেবলসে প্রচন্ড কম পিউরিন থাকে, তার থেকে ইউরিক অ্যাসিড শরীরে বিরাট মাত্রায় হবে না। ওই জন্য ভেজিটেবলসের ওপর যে ব্যান এক সময় ছিল,
সেটা কিন্তু রয়্যাল কলেজ 8-7-9 বছর আগেই বলে দিয়েছে এটা নয়, ভেজিটেবলস তুমি খেতে পারো। তো সেখানে ডায়াবেটিসের ক্ষেত্রে এরকম একেবারে স্ট্রিমলাইন কিছু করা নেই, খুব স্ট্রিক্ট গাইডলাইন করা নেই। এই জন্য ডায়াবেটিসের ক্ষেত্রে বারবার বলছি, গ্যাস্ট্রোনমিক প্রেজেন্টে যেন তৈরি না হয়। আপনারা বিষয়টাকে যেরকম ওষুধের ব্যাপারে গুরুত্ব দিন, লাইফস্টাইলের ব্যাপারে গুরুত্ব দিন, হাঁটার ব্যাপারে গুরুত্ব দিন, ওজন কমানোর ব্যাপারে গুরুত্ব দিন, খাদ্যের ব্যাপারে গুরুত্ব দিন। কিন্তু খাদ্যের মধ্যে যদি আমি আপনাকে জোর করে কিছু করতে যাই, তাতে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। আপনি বাড়িতে হয়তো মেনটেন করছেন, বাইরে গিয়ে আপনি হোটেলে গিয়ে খেয়ে আসবেন। এটাই কিন্তু ঘটনা, এটা এবং এটা বাস্তব। সুতরাং ম্যাডামকে আমি এটাই বলবো, এটা কনসেপ্ট এরকম একসময় বিবরণ দেওয়া হতো, এই বিবরণগুলো আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে। মানে গাজর, পেঁয়াজ, আলু কোনোটাতেই সমস্যা নেই যতক্ষণ না সেটা রান্নায় পড়ছে। একদম একদম। বুঝতে আপনি পেরেছি। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খান, তাতে কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু পরিমাণটা কম খান। আপনি যদি, আপনাকে যদি বলা হলো আপনি প্রত্যেক দিনই 4টে করে মিষ্টি খেয়ে ফেলছেন যে খাওয়া বলে, সেটা ঠিক নয়, সেটা ভুল। সেখানে কিন্তু কন্ট্রোলটা আপনার থাকছে না, নিয়ন্ত্রণ আপনার থাকছে না। আপনি বুঝতে অনেক ভাত খেয়ে নিলেন, সেটা নয়। প্লেটের 1/4 পোর্শন ভাত রাখুন না, দেখবেন কিরম ভালো থাকেন। এরকম যদি আপনার মনের জোর থাকে, ডায়াবেটিসের কে মোকাবিলা করা কোনো অসুবিধাই নয়। আপনি বারবার হাঁটার উপরে জোর দিচ্ছেন, এটা আমার প্রশ্ন যে কতটা হাঁটতে হবে, মানে কতক্ষণ ধরে কত স্পিডে হাঁটলে ডায়াবেটিক রোগীরা ভালো থাকবেন? দেখুন, স্পিড তো দিতে পারবেন না, আপনার এখন কারুর আর্থ্রাইটিস আছে, বলে ব্রিস্ক ওয়াকিং বলা হতো। হ্যাঁ, তাড়াতাড়ি মানে হাঁটাটা যেন খুব স্লো না হয়। কেন স্লো না হয় সেটাও বলছি। সেটা হচ্ছে ঘামটা হবে না। আপনি দেখবেন জোরে হাঁটলে কিন্তু আপনার ঘাম বেরোবে। ঘামটা যত বেরোচ্ছে কি হচ্ছে, ক্যালোরিটা, ফ্যাটটা অক্সিডাইজড হচ্ছে, ক্যালোরিটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাতে ফ্যাট যত শরীরে কমে যাচ্ছে, সেটা আবার পরবর্তী ক্ষেত্রে সুগার তৈরি হয় কোনো না কোনো সময়, সেইটা আর হচ্ছে না। তো এবার একটা কথা, 40 থেকে 50, যেরকম 10,000 স্টেপস আ ডে এরকম একটা কথা আছে, আবার 50-এর ওপর কিন্তু সেটা 10,000 স্টেপস নয়, সেটা কিন্তু আরেকটু কম। সেটা আপনাকে যারা মানে ফিজিওথেরাপিস্ট, তারা ভালো করে বলে দিতে পারে। কিন্তু আপনি চেষ্টা করুন 25 মিনিট থেকে আধ ঘন্টা, প্রথম দিনই আধ ঘন্টা আপনি হাঁটতে পারবেন না, পারবেন না। আপনি প্রথম দিন 10 মিনিট করুন, তারপরে আস্তে আস্তে সেটা 20 মিনিট করুন, তারপর আরেকটু আধ ঘন্টা করুন, সেটা সম্ভব। কিন্তু অনেকে বলছে বাড়ির কাজ করে, এই যখন হাঁটতে যাবেন তখন যেন একটা মেন্টালি আপনি রিল্যাক্স থাকেন, এন্ডরফিনস গুলো রিলিজড হয়, এতে আপনার প্রেশারটা কমবে, সুগারটা কমবে, ক্যালোরিটা বেরিয়ে যাবে, ক্যালোরি আমরা বার্ন করতে পারবো, এটা হেল্প করবে। কিন্তু সবসময় জিমে গিয়ে আপনাকে করতে হবে না, কারণ জিমে যাওয়াটা আজকাল স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে, আমি জিমে গেছিলাম। তো ঘটনাটা চক্রে আপনি হাঁটুন না, হেঁটেই আপনি অনেকটা মেকআপ করে নিতে পারবেন, এইটুকুই বিশ্বাস করি। আপনার কাছে আরও কয়েকটা প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে এবার আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি জাতীয়তাবাদী বাংলাবাদী আন্দোলনের অন্যতম প্রধান মুখ, আপনাকে আমি এবার অন্য একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি হলদিরাম কোম্পানি বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে তারা বাংলা স্পিকিং, বাংলা বলার লোকজনকে কাজে নেবে না। আপনার এ বিষয়ে মন্তব্যটা জানতে চাই। দেখুন, একটা কথা হচ্ছে, এটা আজকে একটা হলদিরামকে বলছি সেটা নয়, এটা গোদরেজ করেছে, এটা একটা আইসক্রিম কোম্পানি করেছে, ক্যাডবেরি কোম্পানি করেছে, এটা বহু জায়গায় হচ্ছে। এবং আহ, মানে বিভিন্নভাবে বাঙালিদের নেওয়া যাবে না, এটা তাদের কাছে একটা অলিখিত নিয়ম হয়ে যাচ্ছে। একটাই মুশকিল হচ্ছে, আমি জাতীয়তাবাদী করবোটা কি? রাজনৈতিক বলে বলে লাভ নেই। 3টে দলের মধ্যে তৃণমূলের কিছু সমর্থকরা মুখ খুলেছেন, কিন্তু বিজেপির কাছে আমি আশা করি না, কারণ বিজেপিটা বহিরাগত হিন্দিবাদীর দল, ওরা হিন্দি ছাড়া কিছু বোঝে না, আরএসএস এর দ্বারা প্রভাবিত। তো বিজেপির কাছে কিন্তু, যারা 34টা বছর এতদিন ইংরেজি উঠিয়ে বাংলাকে রাজ করলো, সিপিএম এর দল বা ভামের দল, যাই হোক, যে দলেরই হোক, তারা কিন্তু একেবারে নিশ্চুপ, কারণ তারা মানুষ খোঁজে, তারা বাঙালি খোঁজে না। বাঙালির ভোটে নির্লজ্জের দল, যারা বাঙালির ভোটে 34টা বছর জিতলো, তারা কিন্তু তারা বোবা হয়ে গেছে। ওই অভয়া মঞ্চ কোথায়? এখন রাত জাগা হচ্ছে না কেন? বাঙালিদের অপমান করেছে একটা কোম্পানি, কোথায় সেই মঞ্চগুলো, কোথায় সেই সেলিব্রিটি গুলো? আমার বক্তব্য হচ্ছে, রাজনৈতিক নেতারা যদি বাঙালি জাতীয়তাবাদকে প্রশ্রয় না দেন, তাহলে কিন্তু বাঙালি শেষ হয়ে যাবে। এটা কিন্তু খুব স্পষ্ট করে বলছি। সেটা তৃণমূলের ক্ষেত্রেও প্রযোজ্য। ভামেদের কথা আমি কিছু বলি না, ওরা ওরা মানে আউট অফ কোয়েশ্চেন, কারণ ডাইনোসর আসা অব্দি অপেক্ষা করতে হবে ওদের আসাটা। কিন্তু আরেকটা, বিজেপি
বিজেপির দ্বারা কোনো কালেই হবে না, কারণ হিন্দি কতগুলো বাঙালি দালাল বিজেপিকে সমর্থন করে, এবং তারাই দেখবেন তথাগত রায় টাইপের কিছু লোক আছে যারা এইসব কথা হিন্দু গিল্ড, হিন্দু 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 করে যাচ্ছে। জান, তারা বাঙালি নয়, তারা বাঙালির কাছে অপমান, বাঙালির নামটার কাছে অপমান। যারা বাঙালির হয়ে, বাংলার হয়ে কথা বলতে পারে না, আমি জোর গলায় বলবো ভবিষ্যতে জাতীয়তাবাদী আমি চেষ্টা করছি, চেষ্টা আপনাকেও করতে হবে, চেষ্টা যারা দর্শক আছেন তাদেরকেও করতে হবে, বাঙালি হিসেবে গর্বিত হতে হবে, এবং প্রয়োজন হলে এই যে যারা বাঙালিকে, যে অবাঙালি কোম্পানিগুলো এসে বাংলাকে অপমান করে যাচ্ছে, তাদেরকে একদম ডাক দিতে হবে এই রাজ্য থেকে বেরিয়ে যাও। কারণ তোমরা মানে সেটা দক্ষিণ থেকে হতে পারে, সেটা উত্তর থেকে হতে পারে। একটা কথা আপনাকে আমি বলছি, দক্ষিণের লোকেরা এসে হাসপাতালগুলো জবরদখল করছে, আর বালিল্যান্ড ভুশিল্যান্ড থেকে এসে বিভিন্ন ব্যবসা দখল করেছে, মানে ধোকলা ল্যান্ডও। কিন্তু একটা কথা এর মধ্যে বলা দরকার, অনেক বাঙালি ডাক্তারের চাকরি চলে যাচ্ছে। একটা কোরাম আছে, ডাক্তার কোরাম, তারা যখনই এই সরকার বিরোধী হলে রাস্তায় নেমে নাচতে থাকে, প্যান্ট জামা শার্ট খুলে নাচতে থাকে। সেটা আপনি আরজি করার সময় দেখলেন। এই কোরাম, কারণ কোরামের যে নেতৃত্বে আছে না, সব কটা হচ্ছে প্রাইভেট হসপিটালে বসে রোজগার করছে বেশি বেশি করে। তাদের ওই সাহসটা নেই বলার, আমার সাহস আছে, কারণ আমি জানি আমার পিছুটান নেই, আমার বলার সাহস আছে। এই তারা দক্ষিণ এরকম প্রচুর হাসপাতাল থেকে বাঙালি ডাক্তারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে কোনো কথা নেই, মুখ বোবা হয়ে বসে আছে। সরকার বিরোধী হলেই তখন দেখতেন এদের নাচগুলো দেখতেন তো, কিন্তু এইসব অসভ্য, এইসব তোতলা কাতলা পাতলা, তারপর ভেকু মেকু ফেকু কতগুলো লয়ার আছে। তো এই মুশকিল হচ্ছে এটা। তো আমি যাই হোক, আজকে আমি সত্যি কথা ডাক্তার রূপে এসেছি, কিন্তু আমি ডাক্তার হয়ে আমি নাগরিক, আমি বাঙালি, আমি আমার ক্রোধটা কেন আটকে রাখবো, চেপে রাখবো? আমি বাঙালি যেখানে অপমানিত হবে সেখানে চিৎকার করব, আওয়াজ করব, গর্জন করব। একদম না, এই কারণেই আপনার কাছে প্রশ্নটা রাখলাম, কারণ আপনাকে তো এত সহজে কাছে পাওয়া যায় না, কাছে যখন পেয়েছি প্রশ্ন সব ধরনেরই রাখবো। এবার চলে আসি আবার ব্লাড সুগারের কথায়। বেশ কিছু মানুষ প্রশ্ন করেছেন, প্রায় ৭৮ জন মানুষ প্রশ্ন করেছেন যে এই রোগটা কি মানে মা বাবার থাকলেই হবে? এরকম বহু লোক বলছেন যে আমার মা বাবা বা পূর্বপুরুষদের কারোর ব্লাড সুগার ছিল না, আমার হঠাৎ ব্লাড সুগার ধরা পড়েছে, মানে এর কারণটা কি? দেখুন, একটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যদি আপনি শেষ ৩০ বছরটা দেখেন, সেটা হচ্ছে একটা ওয়াটারশেড সময়, যখন আমাদের পরীক্ষার ব্যাপারটা কিন্তু আমরা জোর দিতে শুরু করেছিলাম। তো সেই জায়গায় তার আগে আপনি ভেবে দেখুন, মানে আজকে আমার বাবা খুব নামকরা চিকিৎসক ছিলেন, মানে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া সেটা অন্য জায়গায়, কিন্তু আজকে আমার বাবা যদি ডাক্তার না হতেন, সেও কিন্তু ঠিক মতো পরীক্ষাগুলো করাতো না। ওই আমাদের আগের জেনারেশন, আমার এখন ৫৪ বছর বয়স, তার আগের জেনারেশনটা পরীক্ষাটা করাতো না। আপনিও আপনার পরিবারে দেখুন। সুতরাং সেখানে সবাই নিয়মিত পরীক্ষা করা। একটা কথা বলে রাখি, ৪০ অব্দি আমরা শরীরটাকে আটকাতে পারি, বিভিন্ন রোগ মুক্ত থাকার চেষ্টা করতে পারি, কিন্তু ৪০-এর পর থেকেই কিন্তু আমরা অনেকটা বলতে পারেন ওষুধ নির্ভরশীল হয়ে যাই, এবং ৪০-এর পর থেকে দেখবেন মানে রোগাক্রান্ত হয়ে যায়। এটা খুব স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক নয়। সুতরাং আমার এটা ফ্যামিলিয়াল, জেনেটিক্যালি লিঙ্কড, যে এখনো পর্যন্ত মানে প্রমাণিত হয়নি যে এটা হবেই। এটাও কিন্তু একটা ঘটনা, এখনো পর্যন্ত প্রচুর লিঙ্ক, ফ্যামিলিয়াল তো বটেই, ফ্যামিলি হিস্ট্রি থাকে, কিন্তু ফ্যামিলি হিস্ট্রিটাই কি একমাত্র কারণ, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা প্রমাণিত হয়নি। তবে প্রমাণিত আগামী দিন জেনেটিক স্টাডি যেভাবে এগোচ্ছে হয়ে যাবে, তবে এখনো পর্যন্ত সেটা কিন্তু নিশ্চিতভাবে বলার সময় আসেনি। যে কোনো সময় যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে, এটা কিন্তু ঘটে। আজকের শেষ প্রশ্ন, অনেক প্রশ্ন আছে তো, তবু তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে আপনার কাছে প্রশ্নগুলো রাখছি। একজন বলছেন, তার নাম হচ্ছে সুকুমার সামন্ত। সুকুমার সামন্ত বলছেন, আমি যে চাকরি করি তাতে আমাকে অনেক রাত পর্যন্ত ল্যাপটপের সামনে জেগে থাকতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটার সময় পাই না, অফিস যেতে হয়, আমার সুগার দিন দিন বাড়ছে, আমি নিয়মিত ওষুধ খাই, তাও সুগার নিয়ন্ত্রণে আসছে না, কি করব? সুকুমার বাবুর কাছে একটা অনুরোধ, আমি মানছি এখন আমাদের জীবনযাত্রাটা কিন্তু খুবই পরিবর্তন হয়েছে শেষ ৩০-৪০ বছরে, এটা অস্বীকার করছি না। মানুষের ওপর প্রচন্ড চাপ বাড়ছে, চিন্তা বাড়ছে, সংসার চালাতে হবে, রোজগার করতে হবে,
কিন্তু সুকুমার বাবু একটা কথা, আপনার স্বাস্থ্য কিন্তু আপনার মূল্যবান বিষয়। আপনি অসুস্থ হয়ে গেলে কি পরিবার ঠিক থাকবে? সুতরাং একটা কথা বলবো, রাত্রে বেশি না জেগে আপনি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। 8 ঘন্টা যেন আপনার ঘুমটা হয়। এই 8 ঘন্টা ঘুমটা যদি হয়, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন, মানে রোগ মুক্ত থাকবেন। ডায়াবেটিসটা ভালো করে দেখান, চিকিৎসকের সাথে কথা বলুন। চিকিৎসকের সাথে কথা বলে আপনি কিন্তু এরপরে ওষুধ কি কি খাচ্ছেন সেইগুলো বিবেচনা করতে হবে। আপনার কোলেস্টেরলটা কিরকম আছে সেটা বিবেচনা করতে হবে। আপনার খাওয়া দাওয়ার মধ্যে যেন প্রসেস ফুড অর্থাৎ ভাজা জিনিসটা না থাকে, 1 নম্বর। পিৎজা বন্ধ করুন, মোমো বন্ধ করুন। 3 নম্বর হচ্ছে আপনার মোমো যদিও সবাই বয়েল বয়েল করছে, কিন্তু ওর মধ্যেও কি ভেতরে ট্রান্সফ্যাট ঢুকে আছে কেউ জানে না। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনি বার্গার বা বাইরের এইগুলো খাওয়াটা বন্ধ করুন। মানে জাঙ্ক ফুড একেবারে বন্ধ করতে হবে। একদম, মানে আমি অ্যাকচুয়ালি এটাকে জাঙ্ক বলবো না, প্রসেসড বলবো। তো প্রসেসড ফুডটা বন্ধ করুন। আর আপনাকে একটাই অনুরোধ, একটু হাঁটার চেষ্টা করুন। বা যদি হাঁটতে একেবারে অপারগ পারছেন না, রাতে ঘুমটা যেন 8 ঘন্টা ঘুমটা হয়, তাহলে দেখবেন আপনি কিন্তু অনেক চিন্তার থেকেও দূরে থাকবেন। আপনার শর্করার মাত্রাটা কিন্তু অনেকটা কমে যাবে। এটা দেখবেন চেষ্টা করে। আর ওষুধ পরিবর্তন হয়তো লাগবে, দরকার আছে। আচ্ছা, না আপনি 8 ঘন্টা ঘুমের কথা বলছেন, আমাদের আটপৌরে বাঙালি পরিবারের যারা মা কাকিমা স্ত্রী এরা আছেন, যারা সংসারটা মূল চালান, তারা রাত্রিবেলা তাদের ঘুমোতে ঘুমোতে রাত্রিবেলা 11টা, 11:30, 12টাও বেজে যায়। আবার খুব সকালবেলা তাদের ঘুম থেকে উঠতে হয়, উঠে তাদের পরিবারের কাজকর্ম করতে হয়, টিফিন করে দেওয়া, যারা অফিস যাবে তাদের খাবার করে দেওয়া, সময়টা লাগে। 8 ঘন্টা রাতে ঘুম হয় না। সেই ঘুমটা যদি তারা দুপুরে ঘুমিয়ে নেন, মানে সারা দিনে যদি 8 ঘন্টা ঘুমন, তাহলে কি সুস্থ থাকা যাবে? হ্যাঁ, থাকা যাবে। কিন্তু একটা কি জানেন, দুপুরবেলা যদি আমি ঘুমোতে যাই না, রাত্রে ঘুমটা আসা অনেক দেরি হয়ে যায়। এটা একটা ফ্যাক্ট। শরীর একটা নিয়ন্ত্রণ করে। আপনি যদি 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছেন, দেখবেন রাত্রিবেলা 12টা বা 1টার আগে ঘুম আসছে না। তো আপনি আবার দেরি হয়ে গেল, তাড়াতাড়ি উঠলেন, সেখানে একটু স্লিপ সাইকেলটা একটু কিন্তু ডিস্টার্ব হয়। সেই বিষয়টা একটু ভাবা দরকার আছে। তো সেই জন্য আমরা যদি ঠিকমতো চিন্তাবিহীন জীবনযাত্রা পালন করি বা সেটা অবলম্বন করি, দেখবেন আমরা কিন্তু ভালো থাকবো। কিন্তু আমরা কাউচ পটাটো হয়ে যাই, টিভির সামনে যে বসলাম, বসে একেবারে আনন্দে আমরা টিভিটা দেখছি, একবারও নাম, ওজন বাড়ছে। আর সব থেকে মজার একটা ঘটনা বলি, দেখবেন জিমের কাছাকাছি না প্রচুর কোল্ড ড্রিঙ্কস এর দোকান আছে। তো জিমটা আমি করার পর কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে বাড়িতে উঠলাম, লাভ কিন্তু কিছু হলো না, সুগারও কমলো না, ক্যালোরিও বার্ন করে যে লাভবানটা হব, সেই লাভটা কিন্তু, লাভের ফসলটা আমার হলো না। তো সেইভাবে আমাদের জীবনযাত্রার পরিবর্তন দরকার। কিন্তু আমি মানি, আজকে প্রত্যেকটা পেশায় আপনি যখন সাংবাদিকতা করছেন, আপনার কিন্তু চিন্তা হচ্ছে আগামীকাল আমার কি হবে। ঠিক, আমি ডাক্তার, আমার আগামীকালটা কি হবে। এরপর হচ্ছে চাহিদা কম থাকলেও কিন্তু চিন্তা ভাবনাটা আছে। আমার খুব একটা চাহিদা নেই, সেই জন্য চিন্তাটা কম, কিন্তু তবুও আমার চিন্তা আছে যে আমাকে তো সংসার চালাতে হবে। তৃতীয়ত হচ্ছে সব পেশাতেই এখন অসুবিধা। কিছু পেশায় ট্রাভেল করতে হয়, তাদের না হচ্ছে ঘুম, না হচ্ছে ঠিক মতো সেবা শুশ্রূষা হচ্ছে না। তো আজকে আমরা মাঝে মাঝে পুলিশের স্থূলতার কথা বলি, পুলিশ কিন্তু নিজের দায়ে স্থূলতাটা অর্জন করেনি। এটার কারণ হচ্ছে তাদের জীবনযাত্রার পরিবর্তন। তারা খেয়ে যখন খিদে পাচ্ছে বেশি খেয়ে ফেলছে, এরপরই তাদের ওজনটা বেড়ে যাচ্ছে। ওজন বাড়ার মধ্যে পারিবারিক একটা কারণ আছে, সেটাকে আমরা উপেক্ষা করলে হবে না। কিন্তু একই সাথে শরীরটাকে ঠিক রাখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং একটা কথা দেখবেন, প্লেয়াররা যখন মানে প্রচন্ড ভালো খেলছে, সেই সময়টা তাদের শরীর ঠিক থাকে। যখনই তারা রিটায়ার করে যাচ্ছে, অবসর নিচ্ছে, তারপরেই কিন্তু তাদের আকস্মিক মৃত্যু হচ্ছে। আরেকটা কাদের হচ্ছে, সিনেমা আর্টিস্টদের, তাদের মাঝরাতে শুটিং করতে হচ্ছে, সকালবেলা করতে হচ্ছে, তাদের কোনো সময় ঠিক নেই। এই সময়টা ঠিক করা উচিত। প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে। তাদের স্বাস্থ্যের ব্যাপারে সরকার থেকে শুরু করে সবাইকে, প্রশাসনকে দেখতে হবে। এটা আমাদের দায়িত্ব, মানুষের স্বাস্থ্যটা, পরিষেবাটা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকার। সেটা যদিও পার্লামেন্টে একদিনও আলোচনা হয়নি, কিন্তু এটা করতে হবে। তো এইভাবে যদি আমরা করতে পারি, আমরা ভালো থাকতে পারি। মানে আপনার পুরো কথা থেকে আজকে আমি একটা ছোট্ট জিস্ট বার করলাম, সেটা হচ্ছে
যে পরিমিত খেতে হবে। যারা সুগারে রুগী তারা পরিমিত খাবেন, খিদে পেলে বারবার খাবেন, একসাথে অনেকটা খাবেন না। সব কিছুই খেতে পারেন কিন্তু পরিমিতভাবে। হাঁটতে হবে প্রত্যেককেই, ডাক্তারবাবু যেটা বললেন, হাঁটতে হবে সকলকেই। অন্তত হাঁটার চেষ্টাটা করতে হবে, এটা তিনি বলছেন। কোল্ড ড্রিঙ্ক মিষ্টি থেকে দূরে থাকতে হবে। কোল্ড ড্রিঙ্ক তো একেবারেই খাওয়া যায় না। ডাক্তারবাবু, আইসক্রিম খাওয়া যায়? আইসক্রিমের ওপর না কোনো স্ট্রিক্ট গাইডলাইন এখনো ডায়াবেটিক কিছু কেউ করেনি। এখন আচ্ছা, এটাই আমি বলছি, আইসক্রিমের মধ্যে প্রচুর চকলেট দেওয়া কিছু থাকে, সেটা অ্যাভয়েড করা ভালো। এমনি সাদা আইসক্রিম যেগুলো আছে সেগুলো খাই, খেয়ে কিন্তু তারপর আমরা যেন হাঁটি। হাঁটলে কি হবে, বারবার বলছি, ক্যালোরি ঢুকছে, ক্যালোরিটাকে আমাকে বার করে রাখতে হবে, একটা ব্যালেন্স ঠিক। রাখতে হবে। তাহলেই দেখবেন আমরা ঠিক থাকবো, শর্করার মাত্রাটা রক্তে কিন্তু বাড়বে না। আমরা যখন এই অনুষ্ঠানের ঘোষণা করি অরিন্দম দা, আমাদের কাছে সুগার নিয়ে তো প্রশ্ন এসছেই অনেকগুলো। তার সাথে সাথে বহু মানুষ প্রশ্ন করেছেন যে 50-এর পর জীবনযাত্রা কেমন হওয়া উচিত। আমরা এই নিয়ে মানুষের কাছে প্রশ্ন আহ্বান করছি যে 50-এর পর মানুষের জীবনযাত্রা, ডাক্তারবাবু যেটা বললেন আপনারা শুনলেন, যে 40-এর পর থেকে আমাদের বিভিন্ন রোগ এসে আক্রমণ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খানিকটা কমে যায়। 50-এর পর মানুষ তখনও হয়তো বাহ্যিকভাবে কর্মক্ষম থাকেন, কিন্তু বিভিন্ন রকম সমস্যা এসে দেখা দেয়। আমরা আগামী রবিবার ডাক্তারবাবুর সাথে না হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের 50 বয়স তারা প্রশ্ন পাঠাতে পারেন, তারা প্রশ্ন করতে পারেন ডাক্তারবাবুকে সরাসরি। অরিন্দম দা, আপনাকে পেয়েছি আমি, মানে রাজনৈতিক প্রশ্ন না করে পারছি না। মানে আপনাকে তো কি বলবো, আপনাকে আমি রাজনৈতিক মানুষ হিসেবেই বেশি ভালোবাসি। আপনি ডাক্তারবাবু হিসেবে নিশ্চয়ই শ্রদ্ধেয়, কিন্তু ভালোবাসার মানুষ হিসেবে আপনি রাজনৈতিক হিসেবে অনেক বেশি গ্রহণীয়। মহেশতলা নিয়ে যে কাণ্ডটা ঘটলো এবং তারপরে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য ভীষণ ভাইরাল হলো, হিন্দুরা পশ্চিমবাংলায় 500 টাকায় বিক্রি হয়ে যায়। এই যে ঘটনাগুলো, এই যে তুলসী নিয়ে নাচানাচি হচ্ছে বা এই যে 500 টাকায় হিন্দুরা বিক্রি হচ্ছে, এগুলো কি হিন্দুত্বের পরিপন্থী হয়ে যাচ্ছে না শুভেন্দু অধিকারী? শেষ প্রশ্ন। দেখুন, একটা কথা বলে রাখি, আমি প্রথমে বলে দিচ্ছি, আমি কিন্তু মানে আমি রাজনীতি নিয়ে পড়াশুনো করি, সেটা আমার পড়াশুনোর অবধি আছে, কিন্তু আমি কিন্তু প্লেন চালাতে পারি না, এইটুকু আমি বলে দিচ্ছি। আমি বোয়িং টোয়িং চালাতে পারি না, ওইখানে ওইসব প্রশ্ন আমাকে করবেন না। তো ঘটনাচক্রে যে ও, শুভেন্দু অধিকারীকে এত গুরুত্ব দেওয়ার মতন কিছু নেই। চিৎকার করলে রাজনীতি হয় না, এই যে কথাগুলো আপনি বললেন, এগুলো অবাঞ্ছিত কথা, কোনো মানে বিরক্তিকর কথা। এটা রাজনীতির কথা না। রাজনীতি তুমি কাউন্টার করো পলিটিক্যালি। তুমি একদম যদি না পারছো, তুমি গিয়ে দীপক ঘোষের বইটা দেখো, ওটা বই বলবো না, ওটাকে একটা ইংলিশে কথা আছে, রোড ব্যাক। রুড ব্যাক কথাটা হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে খালি লোককে তুমি গালাগাল দাও। তো ঘটনা চক্রে হচ্ছে, তুমি ওইটা একটা ডকুমেন্ট, একটা ম্যানুস্ক্রিপ্ট, কার নামে কি কোন ঘোষ লিখে গেছেন, আমার বক্তব্য হচ্ছে তুমি সেইটাকে মানে তার সাহায্য নিয়ে তুমি ব্যক্তিগত আক্রমণ করছো। ব্যক্তিগত আক্রমণ কদিন ভালো লাগে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বেশি দিন স্থায়ী হয় না, মানুষ এটাকে গ্রহণ করে না। ঠিক। রাজনীতি নিয়ে কথা বলো না, কাউন্টার করো না, এক একটা জায়গায় প্রচুর কাউন্টার করার জায়গা আছে, সেই লুপহোলস গুলো বার করো না, সেগুলো প্রেস কনফারেন্স করো না, তাহলে মানুষ নেবে। রোজ দিন রাস্তায় গিয়ে মাথায় গাছের টব নিয়ে আর কেউ জুতো ছুটতে যাচ্ছে, তার মানে জুতো ছুটতে তোমার রাজনীতিটা জুতো ছোড়া অবধি হয়ে গেল। তো আমার বক্তব্য, তোমার না হয় প্রচুর জুতো আছে, মেনে নিলাম, তুমি পুলিশের গায়ে জুতো ছুটছো, এরপর লোক তোমাকে কিন্তু বিরক্তি প্রকাশ করবে, তোমার জিনিসটা দেখতে ইচ্ছে করবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে, আপনি এটাকে হিন্দুত্ববাদী বলবেন না। বিজেপির কাজটাই হচ্ছে রায়ট লাগিয়ে পাওয়ারে আসা। আজকে এমন লোক, সঙ্গীত সোম মুজফফরনগরে, গুজরাট বলছি, ইউপিতে, উনি রাইট মাস্টার ছিলেন, কিন্তু উনি সব থেকে বেশি বিফ এক্সপোর্টের কিন্তু কোম্পানিটা ওনার হাতে। আপনি একদম বুঝতে পারছেন। তো ঠিক। ঘটনাচক্রে হিন্দু লাশ যত পড়বে বিজেপি লাভবান হয়, হিন্দু নিয়ে বিজেপির খুব একটা মাথা ব্যথা নেই। আর পশ্চিমবঙ্গে দেখুন, বাঙালিরাও জানে যে শুভেন্দু অধিকারী, দিলীপ, সুকান্ত মজুমদাররা হচ্ছে সামনে, পেছনে আসলে দলটাকে চালাবে ওই বাগারিয়া, খাগারিয়া, বাজোরিয়া, তারপর কিছু নাথানি গাথানি পাতানি। তো এরাই চালাবে, কারণ টাকাটা এদের, পয়সা এদের কাছে আছে।
তো এই ব্যবসায়ীগুলো চালাবে অবাঙালি ব্যবসায়ীরা, এটা বিজেপি, এটা খুব বাঙালিরা বোঝে। তো আপনি এই জন্যই যেখানে বাঙালি প্রধান হিন্দু জায়গা সেখানে বিজেপি কিছু করতে পারছে না। কিন্তু একটা কথা আপনাকে কিন্তু বলা দরকার, শুভেন্দু অধিকারীর দরকার পড়বে না, সুকান্ত মজুমদারেরও দরকার পড়বে না, বিজেপির ভোট কিন্তু আসবে। কেন আসবে? এখানে প্রশাসনকে একটু দায়িত্ব নিতে হবে যে সব ধর্মের মানুষকে আইনটা যেন পালন করে। মানুষ যে কথাগুলো তুলছে সেগুলো যেন বিরক্তি না হয়। আজ যে কোনো একটা এরিয়াতে, ধরুন আমি বলেই দিচ্ছি, মুসলিম এরিয়াতে রাত্রি 10টা 11টা 12টার পরে বাচ্চে আওয়াজ, অটো যা খুশি করছে, তুমি ছেড়ে দিচ্ছ, ওখানেই মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। যখন ভোটটা যাচ্ছে ভোট দিই। সরকার যদি একটা আইন ঠিক মতো প্রণয়ন করতো বা প্রয়োগ করতো, তাহলে কিন্তু মানুষের মধ্যে বিজেপি বলে ব্যাপারটা থাকতোই না। বিজেপিকে আমরা ইস্যুটা হাতে দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে ঘটনা। একদমই ঠিক। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে দর্শকদের জানিয়ে রাখি, যাদের 50-এর বেশি বয়স তাদের যা সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনারা প্রশ্ন রাখুন। আমরা ফোন নাম্বার আপনাদের জানিয়ে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রশ্ন করার সময় অবশ্যই নাম, কোথা থেকে আপনি লিখছেন সেই জায়গার নাম এবং বয়সটা উল্লেখ করবেন। আপনাদের প্রশ্ন পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6289589716। আবার বলছি 62895719, মার্জনা করবেন 6289589716, 6289589716। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। ডাক্তারবাবু আপনাদের সব প্রশ্নের উত্তর দেবেন, যেভাবে প্রাঞ্জলভাবে উনি বলতে অভ্যস্ত। আমি একটা কথা বলবো। আমি দর্শকদের বিভিন্ন অনুষ্ঠান দেখেছি কোভিড নিয়ে, এখন সবার তো নাম নেই, বিভিন্ন মানুষের যা মন্তব্য দেখলাম, সবাইকে আমি কিন্তু নমস্কার জানাই, মাথা নত করেই আমি সবাইকে বলি ধন্যবাদ। আর একটা কথা, আমি খুব সামান্য মানুষ, সাধারণ মানুষ, না সে ডাক্তার সেলিব্রিটি হতে পারে না, দরকারও নেই, কিন্তু আমি আপনাদের কাছে আছি, এইটুকু আমি বলতে পারি। ওই জন্য প্রবীরবাবু আমাকে চিনিয়েছে, আপনাদের কাছে এনেছেন, এটাতেই আমি যথেষ্ট খুশি, আনন্দিত। এবং আপনাদের মন্তব্যগুলো দেখে, যখন আশীর্বাদের মন্তব্যগুলো দেয়, শুভেচ্ছার বার্তাগুলো পাঠায়, আমি আপ্লুত। প্রবীরবাবু আপনাকেও ধন্যবাদ। আর দর্শকদের কাছে আবার বলছি, আমি মাথা নত করি, তাদের কাছে বলবো ধন্যবাদ। আমি ঠিক এই প্রসঙ্গটা বলে শেষ করতাম, আপনি আমার হয়ে বলে দিলেন। কোভিড নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, ডাক্তার অরিন্দম বিশ্বাস ছিলেন সেখানে, এবং সেইখানে যে পাল্টা কমেন্টগুলো এসছে তাতে সত্যিই আমরা আপ্লুত। মানুষ এতটা উপকৃত হবেন আমরা ভাবতে পারিনি, মানে যেভাবে অরিন্দমদা ভাবতে পারেননি, আমরাও ভাবতে পারিনি। আশা করি আজকের অনুষ্ঠানও আপনাদের ভালো লাগবে। যদি খারাপও লাগে তাও কমেন্ট করে লিখে জানান। আজ এ পর্যন্ত অরিন্দমদা, আপনাকে শুভেচ্ছা। দেখা হবে আগামী রবিবার। নমস্কার। ধন্যবাদ।